হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাইবেস 420-তে কোরিয়ান একটা রিভেঞ্জ থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কালেক্টরস। তবে এটা ট্রেডিশনাল রিভেঞ্জ সিনেমার মতো না, যে তুমি দেখবে পিস্তল একবারে গেল শত্রুদের সব মেরে দিল, এরকম নয়। এই রিভেঞ্জটা একটু অন্য টাইপের। তো যাই হোক, আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগতে পারে। তো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো গল্পের শুরু হয় এমন একটা জায়গা থেকে, যেখানে একটা চোর গিয়েছিল, মানে ওই জায়গাটা থেকে নাকি আয়করামেলের জিনিস রয়েছে। বাংলাদেশে যেমন ওই যে পিলার, তারপর কয়েন বা তোমার ওই যে কোষ্টি পাথরের যে মূর্তির কথা বলা হয়, ধরো ওরকম একটা জিনিস রয়েছে। তো চোরটা যখন ওইখানে চুরি করতে যায়, সে গিয়ে দেখতে পায় যে আগে থেকে এখানে গর্ত করা হয়েছে। আর এরপর ওই গর্তটা সে যখন কান লাগায়, সে দেখতে পায় যে ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তো চোর তো এটা শুনে ঘাবড়িয়ে যায় এবং তাড়াতাড়ি করে কি ওই জায়গাটা খুঁড়ে ভেতর থেকে ওই শিশুটিকে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করে। আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। আর এরপর সিন কাট হয়ে যায় হচ্ছে অনেক বছর পরে, যেখানে আমরা কাং নামের একটা প্রফেশনাল চোরকে দেখি। মানে ওর মেন কাজই হচ্ছে চুরি করা, এবং সে করে কি ওয়ার্কার সাজে এবং একটা বৌদ্ধ মন্দিরের ভেতরে ঢুকে কোষ্টি পাথরের বুদ্ধের মূর্তি চুরি করে নেয়। আর বুঝতেই পারছো, মূর্তি তো অনেক দামি হবেই। তো যাই হোক, মন্দিরের কমিটি তো আর জানতো না যে মূর্তি চুরি হয়েছে। তো কয়েকদিন পরে মূলত ওই মূর্তিটাকে আর কি ঘটা করে অনুষ্ঠান করে বের করার কথা ছিল, কিন্তু যখন ওই অনুষ্ঠান করে বের করতে যাওয়া হয়, দেখা হয় মূর্তি তো নাই, সব ভেস্তে গিয়েছে। এবং এই চুরির মামলায় তো মন্দিরের লোকজন ভয় পেয়ে যায় এবং পুলিশকে অনুরোধ করে যত দ্রুত সম্ভব চোরকে ধরে তাদের মূর্তিটা তাদের কাছে ফিরিয়ে আনতে। আর আমরা এরপর দেখতে পাই যে কাং তো ওই মূর্তিটা চুরি করেছে, কিন্তু মূর্তি চুরি করাটা তো বড় কথা নয়, তুমি এটা বেচবে কার কাছে? তো সে বিভিন্ন দালালের কাছে বিক্রি করার চেষ্টা করছে। এবং এখানে সবাই মূর্তি কিনতে ইচ্ছুক হলেও কারো কাছে এত টাকা নেই যে এই মূর্তিটা কিনতে পারবে, মানে অনেক টাকার ব্যাপার। আর এরপর আমাদের মিস্টার সাং নামের একজন লোককে দেখানো হয়, যে মূলত বর্তমানে দক্ষিণ কোরিয়াতে একটা ক্যাসিনো গ্রুপের মালিক, এবং সম্প্রতি সে কোরিয়ান কালচারাল অ্যাসেট ফাউন্ডেশনের চেয়ারম্যানও হয়েছে। আর এর সাথে তার সবচেয়ে বড় গুণটা হচ্ছে হি ইজ এ বিলিয়নার। মানে টাকা থাকার যে বড় আর কোনো গুণ আমি এই দুনিয়াতে দেখি না আর কি। তো যাই হোক, বিলিয়নার হওয়ার পাশাপাশি তার অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহের জন্য খুব মনে করে একটা পিনিক রয়েছে, এবং তিনি পৃথিবীর যত দামি অ্যান্টিক জিনিসগুলো রয়েছে সেগুলোকে ইলিগেলি জোগাড় করে এবং সেগুলোকে নিরাপদে রাখার জন্য একটা স্পেশাল রুম বানানোর হুকুমও দিয়েছেন। আর সেই হিসাবেই তার অর্ডারে মিস্টার জিন নামক একজন লোক মিস্টার সাং এর জন্য দুনিয়ার সবচেয়ে নিরাপদ এই লকারটা তৈরি করেছে। আর এই লকার থেকে চুরি করা প্রায় অসম্ভব, কারণ এই লকারটা খুলতে 3টা ধাপ পেরোতে হয়। তো প্রথম ধাপ হচ্ছে মিস্টার সাং ছাড়া এই লকার কেউ খুলতে পারবে না, তাকে লাগবে। এবং সে যখন যাবে মেন গেটে, তখন তার পুরো হাতের ছাপ দিলে মেন গেটটা খুলবে। আর তারপর যখন দ্বিতীয় ধাপে আসবে, তখন তার মোবাইলে একটা ওটিপি আসবে। তো দ্বিতীয় ধাপ খোলার পরে তৃতীয় ধাপ খোলার জন্য শুধুমাত্র তার কাছে একটা স্পেশাল চাবি রয়েছে, সেটা ব্যবহার করতে হবে। আর এভাবেই পুরো লকারটা খুলতে এবং বন্ধ করতে হবে। এবং কেউ যদি চুরি করতেও আসে কিংবা প্ল্যানও করে, এই 3 ধাপ পুরো কমপ্লিট না করে বাইরেও যেতে পারবে না, ভিতরেও ঢুকতে পারবে না। মানে বুঝতেই পারছো, খুব হাইলি সিকিউরড একটা লকার তৈরি করা হয়েছে। আর এই লকার সম্পর্কে তোমাকে একটা আমি তথ্য দিই, সেটা হচ্ছে প্রত্যেক ব্যাংকেই কিন্তু লকার থাকে। ধরো তুমি বাংলাদেশ ব্যাংকে যদি যাও, তুমি একটা লকার ভাড়া নিলে, তুমি ওই লকারে কি রাখবে না রাখবে এটা খালি তুমি জানবে, বাংলাদেশ ব্যাংকও জানবে না। তো এই জন্য লকার জিনিসগুলোই তোমার এরকম অনেক হাই সিকিউরিটিতে তৈরি করা হয়ে থাকে। তো যাই হোক, এই লকার দেখার পরে আমরা একটা জিনিস জানতে পারি যে মিস্টার সাং কাজের পরে কোনো ধরনের প্রমাণ রাখা একদম পছন্দ করেন না। আর এর জন্য তিনি তার অ্যাসিস্ট্যান্ট, মানে ওই মেয়েটা যার নাম হচ্ছে মিস ইউন, তার মাধ্যমে ওই লকারটা যার মাধ্যমে বানিয়েছে তাকেই মেরে ফেলে, মানে মিস্টার জিনকে, যাতে এই লকার সম্পর্কে বা এই লকারের গোপনীয়তা গোপনীয় থেকে যায়। আর অন্যদিকে পরের দিন সকালে আমরা দেখতে পাই আমাদের চোর কাং আবার ওই বুদ্ধের মূর্তি বিক্রি করার জন্য ক্লায়েন্টদের কাছে যায়, কিন্তু কিছু মানুষ তখন ওকে চারিদিকে ঘিরে ফেলে এবং কিছু বলার আগেই তারা ওকে ধরে নিয়ে যায় হচ্ছে ওদের বস চিওলের অফিসে। অ্যাকচুয়ালি এই বস চিওলো মূলত মিস্টার
সাংয়ের গুন্ডা, সাং মানে ওই বিলিয়নার, এবং সে মিস্টার সাংয়ের নির্দেশেই কাং থেকে এই বুদ্ধের মূর্তিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তো যাই হোক, এখানে চিওল কাংকে একটা প্রস্তাব দেয় যে এই মূর্তির বদলে আমি তাকে 10 লাখ দেবো, কিন্তু কাং বলে এটার দাম তো মিনিমাম 10 কোটি টাকা হওয়া উচিত, 10 লাখ দিয়ে আমি কি করবো। তো এই জন্য কাং করে কি কোনো রকম ওদেরকে বোকা বানিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখন চিওলের লোকেরা ওর পিছু নেয় এবং একটা সময় সে চারিদিক থেকে তাকে ঘেরাও করে ফেলে, এবং ঘেরাও করার পরে চিওল যখন রেগে কাংকে মারার জন্য এগোচ্ছিল তখনই এখানে পুলিশের একজন ওসি চলে আসে, যার নাম হচ্ছে চিফ হো, এবং কাং তো ওই পুলিশ চিফকে দেখেই কাঁদতে শুরু করে এবং নিজের জীবন বাঁচানোর জন্য সাহায্যের জন্য চিৎকার করে, এবং সে বলে এই গুন্ডাগুলো আমাকে জোর করে ধরে আমার কাছ থেকে একটা মূর্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তো পুলিশ চিফ তখন করে কি চিওলের হাত থেকে ওই মূর্তিটা নেয়, কিন্তু পলিথিন খুলে দেখা যায় যে এটা মূলত একটা প্লাস্টিকের মূর্তি ছিল। তো সবাই তো খুব অবাক হয়ে যায় যে আসল মূর্তি গেল, একটু আগেই তো আসল মূর্তি ছিল। তো মূলত কাং খুবই চালাক একটা লোক, সে আগেই বুঝে ফেলেছিল যে এরকম কোন একটা কিছু হতে পারে, আর তাই সে চিওলের অফিস থেকে যখন পালাচ্ছিল একটা মেয়ের সঙ্গে তার ধাক্কা লাগে, এবং তখনই চালাকি করে ওই মেয়েটার সঙ্গে সে করে কি মূর্তিটা অদল বদল করে। তবে ওই মেয়েটা ওর বাইরের লোক নয়, ওই মেয়েটাই হচ্ছে ওর পালক বোন রিয়া আর কি। আর এরপর আমরা দেখতে পাই যে কাং একদম ছোট একটা পরিবারের সঙ্গে থাকে, যেখানে ছিল হচ্ছে রিয়া আর তার বাবা এবং কাং। তো এইখানে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি, সেটা হচ্ছে বহু বছর আগে সিনেমার শুরুতে ওই যে একটা চোর গিয়েছিল প্রত্নতাত্ত্বিক জিনিস চুরি করতে, সেখানে মাটির নিচ থেকে একটা বাচ্চা শব্দ পেয়েছিল। তো সেই চোর মূলত যে বাচ্চাটাকে উঠিয়েছে সেটাই কাং, এবং কাংয়ের বাবা মা কেউ নেই, সে এখন ওই চোরের সঙ্গেই থাকে। তবে আমরা এখনো জানি না যে ওই প্রত্নতাত্ত্বিক ওই জায়গাটাতে কাং কিভাবে গেল এবং কাং মাটির নিচে কি করছিল, কেউ ওকে মাটির নিচে পাঠিয়েছিল। তো যাই হোক, একটু পরে আমরা জানতে পারবো যে আসলে মেন কাহিনীটা কি। আর ওই দিনকার পর থেকেই মূলত কাং ওই রিয়াদের ফ্যামিলির একজন হয়ে যায়। আর তখনই হঠাৎ করে কাং এর কাছে ওই ভিলেন বস চিওলের কল আসে, এবং পরের দিন একটা জায়গায় দেখা করতে বলে, না করলে সমস্যা হবে এরকম একটা কিছু বলে। তো পরের দিন সকালে কাং করে কি সেই মূর্তি ওই জায়গায় চিওলের সঙ্গে দেখা করতে যায়। তো চিওল তখন একটা ভালো দাম বলে যে আমি এটা তোকে 2-3 কোটি টাকায় বিক্রি করে দেবো, আর আমি একটা চাইনিজ বিলিয়নার ক্লায়েন্ট খুঁজে পেয়েছি, তো ওইখানে যত দামে বিক্রি করবো তার অর্ধেক আমার অর্ধেক তোর, যদি 10 কোটি বিক্রি করতে পারি 5 কোটি তোর 5 কোটি আমার। তো কিছুক্ষণ পরে সেই চাইনিজ বিলিয়নার সেখানে পৌঁছে যায়, কিন্তু তখনই সেখানে করে কি মিস্টার সাং এর যে ডান হাত, ওই যে ওই মেয়ে অ্যাসিস্ট্যান্ট মিস ইউন, সে চলে আসে, এবং সে ডিলের সময় ইচ্ছে করে ওই ক্লায়েন্টের সামনে বলে যে এই মূর্তি তো আসল না নকল, মানে ওই ক্লায়েন্ট মূলত ওকেই ভাড়া করেছিল যে এটা আসল না নকল চেক করার জন্য। তো ক্লায়েন্টও তখন কনফিউজড হয়ে মূর্তি না কিনে সেখান থেকে চলে যায়। তো এটা নিয়ে তো রাগ হয়ে যায় ওদের সবার, কিন্তু মিস ইউন এজন্য এটা করেছে যাতে চিওল একা একা এটা চাইনিজ ক্লায়েন্টকে বিক্রি না করতে পারে, কারণ চিওলের পুরো টাকাটাই মেরে দিত, এবং সে এসে চিওলের জাস্ট পুরো প্ল্যানটাই নষ্ট করে দিয়েছে। এবং এই কথাটা সে কাংকেও বলে যে তুমি 1 টাকা পেতে না একবার বিক্রি হয়ে গেলে, তবে হ্যাঁ আমরা তোমার মূর্তিটা কিনতে চাই, আর এই হচ্ছে আমার বিজনেস কার্ড, আর আমরা তোমাকে 7 কোটি টাকাই দেবো। আর বেরিয়ে যাওয়ার সময় মিস ইউন আরো বলে টাকা ম্যানেজ হয়ে গেলে আমি তোমাকে কল করব, তুমি জাস্ট মূর্তিটা নিয়ে এসে টাকা নিয়ে যাবে। তো এটা বলে সে চলে যায়। আর এরপর যখন টাকা রেডি হয়ে যায় তখন মিস ইউন করে কি কাংকে মিস্টার সাং এর ক্যাসিনোতে ডাকে, এবং ওই মূর্তির বদলে 10 কোটি টাকার বন্ডের টোকেন দেয়। মানে বিষয়টা বুঝিয়ে বলে কিভাবে বোঝাবো, তোর এখানে যে কয়েন দেখতে পাচ্ছ না, এই কয়েনগুলা তুমি যদি এই ক্যাসিনোর কাউন্টারে দাও, এক একটার বদলে ধরো 1 কোটি টাকা দেবে বা 50 লাখ টাকা দেবে, মানে চেকের মতো এগুলো। মানে এতগুলো টাকা ক্যাশ দেওয়া তো কঠিন, এজন্য ওকে টোকেন দেওয়া হয়েছে যাতে ওর যখন দরকার তখন ক্যাসিনোতে এসে ভাঙিয়ে নিতে পারে। কিন্তু কাং হারামজাদা করে কি ওইটা নিয়ে আরো বেশি লাভের আশায় ক্যাসিনোতে খেলতে শুরু করে, এবং একে একে 10 কোটি টাকা মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলে। মানে বুঝতেই পারছো, তুমি যদি হিরোইনসি হও তাও কিছু থাকবে, কিন্তু যদি জুয়ারি হও কিচ্ছু থাকবে না। 1 কোটি টাকা 1 সেকেন্ডে শেষ করা সম্ভব, 10 কোটি টাকা সম্ভব। তো যাই হোক, তবে এত টাকা হারিয়েও কাংকে খুব একটা হতাশ দেখা যায় না, আর এটা দেখে মিস ইউন কাংকে খুব পছন্দ করে। তার কাছে মনে হয় কাং খুব স্মার্ট ছিল, ওকে যে কোনো সময় কাজে লাগানো যেতে পারে। তো এই জন্য সে কাংকে তাদের টিমে যোগ দেওয়ার জন্য প্রপোজাল দেয়, আর এর বদলে খুবই দামি একটা স্পোর্টস কার উপহার দেয়। তো কাং রাজি হয়, তবে গাড়িতে উঠে ওই গাড়ির কালারের পছন্দ হয় না, এজন্য গাড়িটা নিতে মানা করে দেয়। আর এরপর মিস ইউন করে কি কাংকে তার প্রথম কাজ সম্পর্কে বলতে শুরু করে, এবং বলে তোমাকে চীনে যেতে হবে এবং ওখানকার মিলিটারির নজর এড়িয়ে অমূল্য কোরিয়ান রত্নগুলো ফিরিয়ে আনতে হবে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আর চীন বারবার কোরিয়ায় আক্রমণ করে কোরিয়া থেকে অনেক মূল্যবান রত্ন চুরি করে নিয়েছিল, আর তার মধ্যে পাথরের চিত্রগুলোও ছিল আর কি। মানে মধ্যযুগে পাথরের উপর যে চিত্রগুলো আর্ট করছিল রাজা বাদশারা, সেগুলো আর কি চীন নিয়ে গিয়েছে। তো 1970-এর পর থেকে দক্ষিণ কোরিয়া বারবার জাপান এবং চীনের কাছে অনুরোধ করছিল যে তাদের সাংস্কৃতিক সম্পদগুলো ফিরিয়ে দিতে, কিন্তু বরাবরই চীন এবং জাপান বিষয়টা ইগনোর করেছে, মানে ওগুলো ফেরত দেবে না। তো এই জন্য মিস্টার সাং চায় সে ওই সব দেশ থেকে গোপনে চুরি করে সরকারকে তো দেবে না, কিন্তু নিজের পার্সোনাল যে লকার সেখানে সেভ করে রাখবে, যাতে প্রয়োজনে কোনো একদিন $1 বিলিয়ন সে এখান থেকে আরো কামাতে পারে। চিন্তা করো, হালা তুই বাঁচবি কয়দিন, তুই তো এক পা কব্বরে চলে গেছে তোর। তো যাই হোক, এর পরের দিন কাং আর কাং এর যে পালক বোন রিয়া করে কি ডক্টর জোন্স নামের একজন লোকের কাছে যায়। তবে এই ডক্টর কিন্তু সেই ডক্টর না, ডক্টর জোন্স মূলত অ্যান্টিক যে জিনিসপত্র রয়েছে সেগুলো সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখতো আর কি, মানে কোনটা অরিজিনাল কোনটা 2 নম্বর, তারপর কোনটার দাম কেমন হতে পারে এটাও জানতো। তাছাড়া তার লবিংও
রয়েছে অনেক বিক্রি করার, কিন্তু সে এখন এই ধরনের অবৈধ কাজ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এর জন্য সে প্রথমে ওদের প্রপোজালে রাজি হয় না, কিন্তু কাংও চালাক ছিল। সে এখানে অনেক টাকা লোভ দেখায়, অনেক টাকা লোভ বলতে অনেক টাকা। মনে করো তুমি আমি সৎ, কয় টাকার পর্যন্ত সৎ? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কিন্তু 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 1000 কোটি ওই টাকার ক্ষেত্রে আমরা নিজেকে সৎ রাখতে পারবো? ভাই তুমি ধর্মই ভুলে যাবে ভাই। তো যাই হোক, এই টাকার অঙ্ক শুনে শেষ পর্যন্ত ডক্টর জোনসও না বলে থাকতে পারে না এবং ওদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে কাং আর ডক্টর জোনস করে কি চীনে যাওয়ার জন্য এয়ারপোর্টে যায় এবং চীনে যাওয়ার সকল ব্যবস্থা তো ওই মিস ইউন করে দিয়েছে আগেই। এবং এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে তারা চাইনিজ একজন গার্ড পায় যে ওদের জন্য অপেক্ষা করছিল রিসিভ করার জন্য, এবং তারপর সেই গাইড করে কি ওদেরকে সরাসরি চাইনিজ সেই মিলিটারি বেসের কাছে নিয়ে যায়। আর ওখানে পৌঁছানোর পরে রাতে ওরা চারপাশে ভালো করে সিকিউরিটি চেক করে এবং দেখতে পায় যে মিলিটারি খুব কড়া পাহারা দিচ্ছিল, কিন্তু এই কঠোর পাহারা ফাঁকি দিয়ে ওরা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে বেসের ভেতরে ঢুকে পড়ে। মানে চিন্তা করো, চায়না বর্তমানে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস আর্মি, সবচেয়ে হাইটেক সিকিউরিটি, ওদেরকে একবার ইজিলি কোরিয়ানরা দিল। মানে এটাই হচ্ছে সিনেমার পাওয়ার, বুঝছো? তো যাই হোক, এই কঠোর পাহারা ফাঁকি দিয়ে ভেতরে গিয়ে ওরা বেসের ভিতরে যে এবং অনেকক্ষণ খোঁজাখুঁজি করে ওদের নিজেদের দেশের অমূল্য 5টা রত্ন, মানে অমূল্য 5টা রত্ন মিলিটারি বেসে 100 বছর ধরে ভাবে ফেলে রাখছে। আর ওরা মনে করে মাটি খুঁড়ে গিয়েই পেয়ে গেল, মানে চাইনিজরা এত ভোদাই। তো যাই হোক, এরপর ডক্টর জনস ভালো করে পরীক্ষা করে এবং দেখতে পায় আর এগুলো তো আসল কাজই, মানে আসল পাথরের উপর আর্ট করা। তো খুব সাবধানে সেই পাথরগুলো সেখান থেকে নিয়ে বের হতে হবে। তো ওরা যখন বেরি হবে তখনই ওদের যে চাইনিজ গার্ড রয়েছে সে বিশ্বাসঘাতকতা শুরু করে এবং ওদের দিকে গান পয়েন্ট করে পাথরগুলো ছিনিয়ে নিয়ে নিজে পালানোর চেষ্টা করে। কিন্তু বুঝতে হবে ওরা হলো দুজন, ও হচ্ছে একা। তো কাং আর ডক্টর জোনস করে কি চালাকি করে সেই গাইডটাকে একবারে সাফারি কিরকিরা করে পাথর নিয়ে নিরাপদে দেশেই ফিরে চলে আসে। ভাই এত ইজি ছিল ভাই, সিরিয়াসলি ভাই এত ইজি ছিল ভাই। চায়না থেকে মনে করো, চায়নার একটা মনে করো যে জিনিসটা তোমাকে দিতে চায় না সরকার, সেই জিনিসটা তুমি নিয়ে আসলা। বা মোদিজি, বা বা বা। তো যাই হোক, এখানে কাং প্রথমবারের মতো মিস্টার সাং এর সঙ্গে দেখা করে, মানে কাং এর মিস্টার সাং এর সাথে প্রথমবারের মতো দেখা হয়। তো মিস্টার সাং যখন কাং এর কাজ দেখে এবং কথা শুনে খুব ইমপ্রেসড হয় এবং তারা ডিল করে যে ভবিষ্যতে তারা একসাথে অনেক কাজ করবে। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। অ্যাকচুয়ালি আজ থেকে অনেক বছর আগে মিস্টার সাং যখন প্রতিষ্ঠিত হয়নি তখন একটা অ্যান্টিক জিনিস চুরি করতে গিয়েছিল এবং সেই কারণে একটা চোরের হেল্প নিয়েছিল, মানে সিদেল চোর। আর সেই কাজ শেষ হলে সে করে ওই অ্যান্টিক জিনিসটা নিয়ে সেই চোরটাকে তার ছেলের সামনে মেরে কবর দিয়ে দেয় এবং ছেলেকে সহ মাটিতে পুঁতে দেয়। গল্পটা কি রিলেটেবল লাগছে? অ্যাকচুয়ালি এটার কেউ না, ওই কাংকে মিস্টার সাং বহুত বছর আগে মাটির নিচে সেটিং করে দিয়েছিল এবং ওর বাবাকেও মেরেছিল। আর ওই কবর দেওয়ার পরেও কাং কোনো রকমের ক্ষুধা তৃষ্ণার সাথে লড়াই করে বেঁচেছিল এবং তারপর ওই রিয়ার বাবার দ্বারা উদ্ধার হয়েছিল। মানে ওই রিয়ার বাবা সেখানে আবার চুরি করতে গিয়ে কাংয়ের কান্নার আওয়াজ পেয়ে ওকে উদ্ধার করে। তো কাং মূলত এই কারণেই এই অ্যান্টিক লাইনে এসেছে যাতে সে তার বাবার খুনিকে খুঁজে বের করতে পারে, কারণ ওই বিশেষ অ্যান্টিকটা যেটা ওর বাবা চুরি করে দিয়েছিল সেটা ওর মনে রয়েছে এবং সে যদি বড় কোনো গ্যাংয়ের সাথে যেতে পারে, কোনোভাবে যদি জানতে পারে ওইটা কার কাছে রয়েছে, তাহলে বুঝতে পারবে যে এই হালাই ওর বাবার খুনি। তো এই কারণে সে মিস্টার সাং, মানে সবচেয়ে বড় যে অ্যান্টিক কালেক্টর, তার কাছে এসেছে। তো যাই হোক, এরপর ডক্টর জোনস এবং কাং তো অনেক বড় অঙ্কের টাকা পেয়েছে আর ওই টাকায় ডক্টর জোনস করে কি নিজের জন্য একটা দামি মাসল কার কেনে, দামি ক্লাসিক মাসল কার কেনে। আর যেহেতু তারা দুজন এখন ভালো পার্টনার হয়ে গিয়েছে তো এই কারণে তারা একে অপরের সাথে অনেক মনের কথাও শেয়ার করতো, যেমন পেট ক্লিয়ার হয়েছে কিনা, পেশাবের রং হলুদ না সাদা, এরকম আর কি। তো যাই হোক, এরপর কাং মিস্টার সাং এর অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করে এবং তার সাথে আরো একটা ডিল করার চেষ্টা করে। তো কাং তখন একটা তথ্য দেয়, সেটা হচ্ছে আমাদের দেশের একটা প্রাচীন রাজার তলোয়ার যেটা আজ পর্যন্ত আমাদের দেশে কেউ ফেরাতে পারেনি, আমরা চাইলে সেটা কিন্তু ফিরিয়ে আনতে পারি। তো এটা শুনে মিস্টার সাং বলে ওইটা তো যুদ্ধের পরে জাপান আমাদের উপর আক্রমণ করে চুরি করে নিয়ে গিয়েছে, সেটা জাপানের মিউজিয়ামে রয়েছে। কিন্তু কাং তখন জানায় জাপানের কাছে যে তরলটা রয়েছে ওটা তো নকল, আর আসল তরলটা রয়েছে এখনো আমাদের এই দক্ষিণ কোরিয়াতেই, যেটা কেউ জানে না। তো সাং তখন জিজ্ঞাসা করে এটা কিভাবে পসিবল, ইতিহাসে তো এরকম কিছু লেখা নেই। তো এইখানে আমাদের কাং বলে ওরা যে তোমার ওই যে চীন থেকে যে জিনিসগুলো চুরি করে আনলো সেখানে তাও একটা চিঠি পেয়েছে, যে চিঠিটা রাজাকে তার বন্ধু দিয়েছিল। তো কাং করে কি পরে সেই চিঠিটা বের করে এবং এটার অথেন্টিসিটি যাচাই করার জন্য এসব অ্যান্টিক জিনিসের যে বিশেষজ্ঞ তাকে ডাকে। আর ওই অ্যান্টিক স্পেশালিস্ট যখন জিনিসটা পরীক্ষা করে তখন বের হয় যে না, চিঠিটা আসল। এটা মোটামুটি 800-900 বছর আগেরই আর কি চিঠি এবং অক্ষরগুলো যে লেখা এবং ওই সময় কোরিয়ান যেভাবে লেখা হতো সেভাবে লেখা রয়েছে। তো সবকিছু জেনে নেওয়ার পরে মিস্টার সাং শেষমেশ কাং এর উপর বিশ্বাস করা শুরু করে আর এখান থেকে শুরু হয় তাদের সবচেয়ে বড় চুরি করার প্ল্যান। মানে একটা সম্পদ এমন একটা জায়গায় রয়েছে যেটা আগেকার আমলে রাজারা লুকিয়ে গিয়েছে, কিন্তু বর্তমান সমাজ ওটা জানেই না, সবাই জানে সেটা চুরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর মিস্টার সাং করে কি কাংকে নিয়ে নিজের লকারে যায়, মানে এখন ওকে পছন্দ করা শুরু করেছে এবং তার জীবনে জমা করা যত পুরাতন জিনিসগুলো রয়েছে বা প্রত্নতাত্ত্বিক জিনিস রয়েছে সেগুলো দেখায়। কিন্তু আমরা জানি এই লকারে যদি কেউ একবার ঢুকে পড়ে মিস্টার সাং কিন্তু তাকে একবারে সাফারি কিরকিরা করে দেয়, যাতে এই লকারের ব্যাপারে কেউ কোনোদিন জানতেও না পারে। তো আজকে যেহেতু কাং ঢুকেছে লকারের ভেতরে, তার মানে বুঝতেই পারছো কাং আর বেরোতে পারবে না। তবে কাং এই জিনিসগুলো যখন দেখেও চমকে যায়। তবে কাং এর সবচেয়ে বড় আঘাত লাগে যখন কাং সেই প্রত্নতাত্ত্বিক জিনিসটা দেখে
দেখে যেটা ছোটবেলা তোর বাবার সঙ্গে চুরি করেছিল, যেটার জন্য ওর বাবাকেও হারিয়েছে। এবং এইটা যখন ও এখানে দেখে, কাং স্পষ্ট বুঝতে পারে যে মিস্টার সাংই সেই মানুষ যে তার বাবাকে মেরেছিল। আর কাংয়ের এরকম অবস্থা দেখে মিস্টার সাংও কাংকে সন্দেহ করে এবং ওর মাথায় বন্দুক ধরে জিজ্ঞাসা করে, তুই কে? তুই কোন উদ্দেশ্যে আমার টিমে যোগ দিয়েছিস? এত তথ্য আমাকে কেন দিচ্ছিস? আর তুই আমার সঙ্গে কেন কাজ করতে চাস? তো কাং এখানে খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দেয়। কাং বলে, আমি আসলে প্রথমে আপনার এই লকারের কথা শুনে আমি ভেবেছিলাম যে এই লকারের প্রাচীন জিনিসগুলো আমি চুরি করব, কিন্তু এখানে আমি লকার দেখে বুঝতে পারলাম আমি যদি চুরিও করি এখান থেকে আমি বেরোতে পারবো না, আর যদি বেরোতেও পারি আমি আপনার বাইরে এটা কোথাও বিক্রি করতে পারবো না। তো আমার আপনার সাথে কাজ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এখান থেকে চুরি করে আমি বিক্রি করবো কার কাছে? তো এই কথা শুনে মিস্টার সাং অনেক খুশি হয়, মানে পামটাম শুনে, এবং বিশ্বাস করে ঠিক আছে যা, তোরে মারলাম না। তবে পরে সে তার সহকারী মিস ইউনকে বলে, তুমি এই চুরিটা করতে কাংকে যত সহজতা লাগে সব করো, যত ধরনের যা লাগবে করবে। তো এরপর মিস্টার সাং করে কি, কাং যে তরলটা চুরি করবে সেই তরল চুরি করার জন্য আলাদা একটা যে অফিস লাগবে সেরকম একটা অফিসে দিয়ে দেয়, প্ল্যানিং এর অফিস। আর তারপর কাং তার পুরো টিম নিয়ে এই চুরির প্ল্যান বানায়। তো প্ল্যান বানানোর পরে তার সবাই মিলে লিম নামের একটা লোকের কাছে যায়। আর এই লিম হারামজাদা আবার মাটির নিচে সুড়ঙ্গর কাজে এক্সপার্ট, কিন্তু এই শালা চুরি করে বা বেআইনি কাজ করে অনেক বছর জেল খেটে বেরিয়েছে। তো এই কারণে ও টিমে যোগ দিতে রাজি হয় না, সরাসরি না করে দেয়। কিন্তু ওই যে একটা সিস্টেম আছে, টাকার কাছে সবাই নত হয়, তো এত বড় অঙ্কের ওকে টাকার লোভ দেখানো হয় যে ও আর না করতে পারে না, রাজি হয়ে যায়। সিরিয়াসলি আমিও সেই পর্যন্ত সৎ যে পর্যন্ত আমার পছন্দ মতো টাকা সামনে পড়ে না থাকবে, আমিও সেই পর্যন্ত মনে করো লয়াল যে পর্যন্ত সেরকম সুন্দর একটা মেয়েকে ওইরকম একটা টাইমে মনে করো না পাবো, মানে সুযোগের হবে আমরা সবাই আর কি লয়াল এবং মনে করো সৎ। আমি সিরিয়াসলি দুনিয়ার কাউরে বিশ্বাস করি না, খুব প্র্যাকটিক্যাল একটা মানুষ আমি। তো যাই হোক, এরপর মিস্টার কাং করে কি, মিস ইউনকে পুরো প্ল্যানটা বুঝিয়ে দেয় যে তরোয়ালটা অমুক একটা সরকারি পার্কের ভিতর রেখা রয়েছে, কিন্তু আমরা সরাসরি পার্ক ঢুকে তরোয়ালটা নিতে পারবো না, আমাদের মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়েই তরোয়ালটা বের করতে হবে। কিন্তু সমস্যা হলো 45 দিনের মধ্যে সেখানে সরকার নির্মাণ কাজ শুরু করবে। তো 45 দিনের মধ্যে ওই জায়গা যদি ভাঙা হয় তাহলে তো সরকারি ওই তরলটা হাতে পেয়ে যাবে। তো আমাদের যা করার দ্রুত করতে হবে। আর ওই পার্ক পর্যন্ত টানেলটা বানানোর জন্য আমাদের পার্কের চারপাশে 2-3টা দোকান কিনতে হবে এবং সেগুলোর একটার ভেতর থেকে সুড়ঙ্গ খোঁজার কাজ শুরু করতে হবে। আর এইদিকে লিমো করে কি, তার কিছু লোককে নিয়ে পার্কের কাছে একটা ঘর ভাড়া নেয়। আর অন্যদিকে চিয়েল করে কি, তার গোন্ডাদেরকে নিয়ে পার্কের আশেপাশে থাকে আরো 2-3টা মালিকদের মারধর করে জোর করে দোকানগুলো কিনে নেয়। আর কাং করে কি, এদিকে মিস ইউনকে এটাও বলেছিল যে তরলের চারপাশে কিন্তু অনেক শক্তিশালী একটা ধাতু দিয়ে রক্ষা কবচ করা হয়েছে, যেটা ড্রিল করে কাটা অসম্ভব। তবে তখন ওদের টিমের যে ডক্টর, যার নাম হচ্ছে ডক্টর জোন্স, সে একটা নতুন মেডিকেল তৈরি করে যার সাহায্যে তারা সেই ধাতুকে গলাতে পারবে। তো যাই হোক, এখানে দোকান কেনার পরে কাংয়ের টিমটা করে কি, এই দোকানকে রেনোভেট করবে বা নতুন করে সাজাবে, এই জন্য সাইনবোর্ড লাগিয়ে চুপচাপ ভেতরে ড্রিলিং এর কাজ শুরু করে দেয়। আর বাইরে থেকে যাতে কেউ আজ শুনতে না পারে কারণে পাশের যে বার রয়েছে সেটা মিউজিক চালিয়ে রাখে। তো ওদেরকে কি করতে হবে, 200 মিটার লম্বা একটা টানেল খুঁড়তে হবে, যা করতে অনেক পরিশ্রমের প্রয়োজন। আর এভাবেই ক্রমাগত ওরা কাজ করে যাচ্ছিল, সবকিছু প্ল্যান মাফিক স্মুথলি চলছিল। কিন্তু একদিন হঠাৎ করে পুলিশ চিফের নজর পড়ে ওই বারটার উপর এবং তার সন্দেহ হয় এবং সে জোর করে বারের ভেতরে ঢুকে পড়ে এবং চারপাশে খোঁজাখুঁজি করে। কিন্তু তখন কাং এবং তার লোকজন করে কি, মানে করে জোকারি করে পুরো পরিস্থিতিটা সামলাতে সক্ষম হয়। আর এদিকে গর্ত খোঁড়ার সময় সুড়ঙ্গের সামনে একটা বড় পাথর এসে পড়ে, আর সেটা কাটতে ওদের অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এই কারণে চিয়েল করে কি রেগে গিয়ে সুড়ঙ্গের ভেতরে ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয়, মানে ডিনামাইট ব্লাস্ট করবে। কিন্তু সমস্যা হচ্ছে সুড়ঙ্গের ভেতরে যদি ব্লাস্ট করে তাহলে এই আস্ত বাইরে যাবে, ভেতরে পুলিশ চলে আসবে। তো সমস্যা সমাধানের জন্য ওরা একটা প্ল্যান বি তৈরি করে। ওরা করে কি, কিছু গ্যাস সিলিন্ডার একটা গাড়িতে ভরে দোকানের সামনে রেখে দেয় এবং ওদের প্ল্যান ছিল যখন তারা টানেলের ভেতরে ব্লাস্টটা করাবে তখনই আবার ওই করবে কি, বাইরের যে গ্যাস সিলিন্ডার গুলো রয়েছে ওটাও ব্লাস্ট করাবে। তো যখন এই শব্দটা হবে সবাই মনে করবে বাইরের গ্যাস সিলিন্ডার ফেটেছে, আর টানেলে যে ব্লাস্ট হয়েছে এটা কেউ বুঝতেই পারবে না। তো প্ল্যান অনুযায়ী সবকিছু শুরু হলো, কিন্তু ব্লাস্ট করতে যাওয়ার সময় হঠাৎ করে ওই ভ্যানের কাছে একটা কুকুর এসে পড়ে। আর তখন কাং করে কি, দৌড়ে গিয়ে সেই কুকুরটাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তবে ওই গ্যাস সিলিন্ডারের ব্লাস্টের কারণে সুড়ঙ্গের ব্লাস্টের খবর কেউ পায় না। কিন্তু এখানে একটা ব্লাস্ট হয়েছে, এইটার তদন্ত করার জন্য যখন পুলিশ আসে, এরপর যখন সিসিটিভি ফুটেজ চেক করে তখন তো তারা শকড হয়ে যায়, কারণ ব্লাস্টের ঠিক আগে কাং গিয়ে ওই কুকুরটাকে বাঁচাচ্ছিল। তো এর ফলে পুলিশের সন্দেহ হয় যে আগে থেকেই কাং জানতো যে ওখানে ব্লাস্ট হবে এবং কুকুরটাকেও বাঁচাতে গিয়েছিল, এবং পুলিশ বুঝতে পারে এখানে কোনো একটা অবৈধ কাজ হচ্ছে। আর এরপর একদিন হঠাৎ করে কাজের সময় চিওলের লোকেরা কাংদের উপর হামলা করে এবং ওদেরকে ধরে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়। অ্যাকচুয়ালি হয়েছে কি, মিস্টার সাং নিজে থেকেই কাংকে এখানে ধরে আনতে বলেছিল। তো এরপর মিস্টার সাং কাংকে কিছু ছবি দেখায় যে সে পুলিশ চিফের সঙ্গে একা একা গোপনে কথা বলছে। তো এখানে মিস্টার সাং মনে করে যে কাং হয়তো পুলিশে কাজ করে বা পুলিশের সঙ্গে মিশে ওকে বা পুলিশের সঙ্গে মিলেমিশে ওকে ফাঁসাতে চাইছে। তো এ কারণে সে কাংকে এখন মারবে। বাট তখনই কাং করে কি সবকিছু বোঝানো শুরু করে। সে বলে পুলিশ চিফ এসেছিল সেই দিন চিওলের ব্যাপারে কথা বলতে। অ্যাকচুয়ালি চিওল ওই বুদ্ধের মূর্তিটা বিক্রি করার জন্য চাইনিজ একজন ইনভেস্টর এনেছিল, আর পুলিশ ওটা জানতে পারে এবং সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে ওর কাছে এসেছিল যে তোমার কাছে আদৌ কোনো বুদ্ধের মূর্তি আছে কিনা। তো এরপর কাং করে কি সেই কথার পুলিশের সাথে কথার রেকর্ডিং শোনায়। তো সব শুনে মিস ইউন
মিস্টার সাংকে বলে কাং সত্য কথা বলছে, কারণ ওই দিন সত্যি চিওল আপনাকে না জানিয়ে ওই বুদ্ধের মূর্তিটা চাইনিজ একজন বিলনের কাছে বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম আর এই কারণে মূর্তিটা বিক্রি করতে পারিনি, তা না হলে আপনার চিওল মূর্তি বিক্রি করে সকল টাকা নিয়ে গায়েব হয়ে যেত। তো এটা শুনে তো মিস্টার সাং চিওলের উপর অনেক রেগে যায় এবং ওকে মারধর করা শুরু করে এবং অনেকক্ষণ মারার পরে তাকে আধমরা করে ফেলে দেয়। আর কয়েকদিন পরে আমরা দেখতে পাই হঠাৎ চিওলকে শাস্তি দেয় আর কি, কিন্তু কাজের লোক এজন্য মেরে ফেলে না। তো কয়েকদিন পরে হঠাৎ করে চিওল এসে কাংকে বলে, শোনো তুমি কি জানো মিস্টার সাং যখন এই তরলটা পাবে সেদিন তোমাদের সবাইকে মেরে ফেলবে, এমনকি তোমার সাথে যারা টানেল খোঁড়ার কাজ করেছে, যারা সাহায্য করেছে তাদেরকেও মেরে ফেলবে। তো আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি যদি তরলটা পাও আমাকে দিয়ে দাও, আমরা দুজনে মিলে পালিয়ে ওটা বিক্রি করে দেবো, আমার কাছে বায়ার আছে অনেক। কিন্তু কাং সরাসরি মানা করে দেয় এবং বলে পরের ব্যাপার আমি পরে দেখে নেবো। তো এরপর এক রাতে ওরা খনন করতে করতে যখন পার্কের ঠিক মাঝখানে পৌঁছে যায় তখন একটা ছোট ক্যামেরা দিয়ে ওরা করে কি ওপরে দেখে এবং দেখতে পায় এখানে একটা গার্ড রয়েছে। তো তারা বুঝতে পারে যে এখন তারা যদি কাজ চালিয়ে যায় তাহলে গার্ড তাদের আওয়াজ শুনে ফেলবে এবং ওদের প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। তো আপাতত ওরা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর এই সময়ের মধ্যে কাং আরেকটা মাস্টার প্ল্যান তৈরি করে। সে বলে আমাদের বৃষ্টির অপেক্ষা করতে হবে, কারণ আমরা লক্ষ্য থেকে খুব বেশি দূরে নই, আর যে মুহূর্তে বৃষ্টি হবে ওই মুহূর্তে বজ্রপাতে যখন হবে তখনই আমরা কাজে এগিয়ে নেব, এতে কেউ সন্দেহ করবে না, আমাদেরও কাজে সমস্যা ঘটবে না। আর অন্যদিকে দেখা যায় মিস ইউন মিস্টার সাংকে ম্যাসাজ দিচ্ছিল, আর মাসাজ করার সময় সুযোগ পেতেই সাথে সাথে সে করে কি মিস্টার সাং এর সেই বিশেষ চাবির একটা ছবি তুলে আরেকজনকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেয়। বড় লোকদের সবচেয়ে কমন ভুল নেশা নারী। তো যাই হোক ওই লোকটা যখন ছবির চাবি দেখে ঠিক এরকম একটা নকল হুবহু চাবি বানিয়ে দেয়। আর এখানে মূলত মিস ইউন একটা প্ল্যান করেছে, সেটা হচ্ছে মিস্টার স্যাং এর লকার থেকে সকল অ্যান্টিক জিনিস চুরি করে সেগুলোকে সে অন্য দেশে বিক্রি করে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করে সারা জীবন থাকবে। আর এইদিকে আমরা চিওলকে দেখি যে চীন থেকে কিছু গুন্ডাকে ডেকে আনে যাতে কাজ শেষ হওয়ার সাথে সাথে কাং এর টিমকে ধ্বংস করতে পারে, আর অর্ডারটা তো সাংয়ে দিয়েছে। আর এইদিকে মিস ইউন একটা লোকের সঙ্গে দেখা করতে এসেছে এবং আমরা এখানে দেখে হতে পুরো শক্ট হয়ে যায়। লোকটা আর কেউ না, এটা মূলত মিস্টার জিন, যে মিস্টার সাং এর জন্য লকার বানিয়েছিল। তার সে মারা যায়নি। তো অ্যাকচুয়ালি হয়েছে কি মিস্টার সাং ওর হাত পা বেঁধে যে পানিতে ফেলে দিয়েছিল মরার জন্য, সেদিন মিস ইউনের লোকের ওকে বাঁচিয়ে নিয়েছিল। তো এরপর মিস্টার জিন করে কি মিস ইউনকে মিস্টার সাং এর ফিঙ্গারপ্রিন্ট এবং আরো কিছু দরকারি ফাইলপত্র দেয়। ওই লকার তৈরি করার সময় তো মিস্টার সাং এর ফিঙ্গারপ্রিন্ট লেগেছিল, তো সেইটা দিয়ে দেয় র ফাইলটা, কিন্তু বলে যে তারপরেও তুমি এটা খুলতে পারবে না, কারণ এটার জন্য তোমার ওই আসল স্পেশাল চাবিটাই লাগবে। আর তখন মিস ইউন ওই চাবিটা দেখায় যে ওটার কাম আমি করে ফেলছি অলরেডি। আর এই দিকে দেখা যায় কাং এর দল অবশেষে তরলটার কাছে স্টেজে গিয়ে পৌঁছায় এবং সেখানে যে একটা বিশেষ ধাতু দিয়ে তরলটা সুরক্ষিত করা ছিল সেটাতে আগে তারা কেমিক্যাল দেয় এবং ধাতুটা গলিয়ে ফেলে, আর তারপর ক্যামেরা দিয়ে ভেতরে দেখে নিশ্চিত করে যে তরলটা আসল কিনা। আর এরপর মিস্টার সাং আসে ওই বারে ওই তরলটা লাইভ দেখতে, আর তখন সে খুশিতে পাগল হয়ে যায় প্রায়, আর সে মনে করে তল পেয়ে গিয়েছি এবং সে চিওলকে আদেশ দেয় কাজ শেষ হতেই কাং এবং তার পুরো টিমকে মেরে ফেলো। তো মিস্টার সাং এর আদেশ পেয়ে চিওল করে কি সুরঙ্গে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে চারিদিক থেকে বৃষ্টির পানি ঢুকছে এবং সময় মতো যদি ওরা কাজ শেষ না করতে পারে তাহলে তো মাটি চাপা পরে ভেতরে যেগুলো আছে ওগুলো মরবে। তো এই জন্য ছুরি নিয়ে করে কি চিওল কাং এর কাছে যায় এবং সবাইকে দ্রুত কাজ শেষ করার জন্য ধমকি করা শুরু করে। আর কাং তখন এটা দেখে সাফ বুঝে যায় যে মিস্টার সাং কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের সবাইকে মারার অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে। তো এই জন্য সে চিওলের সাথে লড়াই শুরু করে। আর তারপর কোনোভাবে কাং এবং ডক্টর জোন্স চিওলকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওইদিকে মাটি ধসে পড়ার কারণে চিওল সেখানেই চাপা পড়ে মারা যায়। কিন্তু এরপর যখনই কাং আর ডক্টর জোন্স ওই সুড়ঙ্গ থেকে বের হয় তখন বারের ভেতরে তো মিস্টার সাং আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছিল, কারণ তার তো পুরো প্ল্যান ফেল হয়ে গিয়েছিল। এই জন্য সে ভাবছিল দুজনকে সে গুলি করে শেষ করে দেবে, কিন্তু কাং ওকে বোঝাতে শান্ত করে এবং বলে প্ল্যান এখনো শেষ হয়নি, এখনো তরলটা হাতে আসেনি, তরলটা এখনো সেখানে রয়েছে যেখানে রাখা ছিল। সমস্যা হচ্ছে কি চারপাশে অনেক গ্যাসের লাইন রয়েছে যেগুলো দিয়ে পুরো শহরে গ্যাস যায়। তো কালকে সরকার কাজ শুরু করতে যাচ্ছে, আর তখন ওই লাইনের সুবিধা নিয়ে আমরা একটা ব্লাস্ট করব যাতে পুরো শহরে হইচই হয়, আর তাড়াহুড়ার সুযোগ নিয়ে আমরা তরলটা চুরি করে আনবো। তো কাং এর এই প্ল্যান শুনে মিস্টার সাং শেষবারের মতো কাংকে একটা সুযোগ দেয়। তো পরের দিন সকালে কাং করে কি নিজের কথা মতো সেই জায়গাতে পৌঁছায় যেখানে ওই বিস্ফোরণটা ঘটানো হবে, আর তারপর সেখানে একটা বিস্ফোরণ ঘটিয়ে সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশ করে পার্কের মাঝখানে চলে যায় এবং পুরো এলাকাটাকে মেশিন দিয়ে খনন করা হয় এবং এক সময় ওরা করে কি ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তরলটা রাখা ছিল। কিন্তু ওই বক্স খোলার আগে কাং করে কি মিস্টার সাংকে ডাকে এবং বলে তরলের জন্য আপনি এত কিছু করেছেন, এই তরলটা প্রথম দেখার অধিকার আপনারই, আপনি নিচে আসুন। তো এটা বলেই মিস্টার সাংকেও নিচে নেমে নিয়ে আসে, কিন্তু মিস্টার সাং যখন ওই কফিনটা খুলে, এটা কফিন ছিল আর কি, সে অবাক হয়ে যায়। ভেতরে কোনো রাজার লাশও নেই, তরলও নেই, পুরো কফিন খালি। তো রেগে গিয়ে মিস্টার সাং তখন বন্দুক বের করে এবং কাং এর দিকে তাক করে হুমকি দেয় তুই ওই তরল কোথায় লুকিয়ে রেখেছিস, আমাকে এখনই লোকেশন জানা, তা না হলে আমি তোকে গুলি করে মেরে দেবো। আর তখন কাং করে কি মিস্টার সাংকে ওর আসল পরিচয় দেয়। সে বলে তুমি এর আগে প্রত্নতাত্ত্বিক জিনিস চুরি করিয়ে যে চোরকে মাটি চাপা দিয়েছিলে তার বাচ্চা সহ, আমি সেই বাচ্চা। আর সৃষ্টিকর্তা হয়তো আমাকে এ কারণেই জীবিত রেখেছে যাতে আমি আজকে তোমার কাছ থেকে বদলা নিতে পারি। আর অন্যদিকে আমরা দেখি মিস ইউন করেছে কি লুকিয়ে মিস্টার সাং এর লকারে ঢুকে পড়ে, কিন্তু সেখানে ঢুকে সে অবাক হয়ে যায় কারণ পুরো লকারটা
চেয়ারটা একদম ফাঁকা ছিল, মানে সেখানে কিছুই ছিল না। আর ওখানে লাগানো একটা নোট দেখে বুঝতে পারে যে এই কাজটা কাংই করেছে। মানে কাং আবার এখানে ডাবল গেম খেলেছে, ও মিস ইয়নের সাথেও পোল্টি নিয়েছে, মানে ওই লকারটা যে তৈরি করেছে তাকেই কিনে নিয়েছে। আর এইদিকে কাং করে কি মিস্টার সাংকে সেই ছবিটা দেখায় যে ওর বাপ মানে পালক বাবার বোন বা ওর টিম সাংয়ের পুরো এত বছরের যে জিনিসপত্র ছিল সব নিয়ে চলে গিয়েছে। তো এটা দেখে তো মিস্টার সাং খুব রেগে যায় এবং কাংকে গুলি করে। কিন্তু এইখানে আমার একটা প্রশ্ন, এই নায়ক যদি এত স্মার্ট হয়, এত চালাক মার্কা হয়, তাহলে ও কেন আগে সব বলতে যাবে? সাংয়ের হাতে পিস্তল রয়েছে, আগেই কেন সব বলতে যাবে? ও গুলিটা তো বুকেও করতে পারতো। মানে লাস্টে ফিনিশিং এটা আসলে হয় নাই, আমি বলবো না নায়ক স্মার্ট। তো যাই হোক, এরপর দুজনের মধ্যে কঠিন মারামারি শুরু হয় এবং শেষ মুহূর্তে কাং করে কি মিস্টার সাংকে বাজেভাবে মেরে ওই কফিনেই জীবিত পুঁতে দেয়। আর পরের দিন সকালে কাং এবং তার পুরো দল মিলে যত অ্যান্টিক জিনিস ছিল কিছু কিছু জিনিস সরকারকে দেয়, তবে হ্যাঁ নিজেদের লাভের অংশ তো আর রেখে দেয় আর কি। আর শেষমেশ প্রকাশ পায় যে কাং আগে থেকে ওই পুলিশ চিফের সাথে মিলে কাজ করছিল এবং পুলিশ চিফের সাথে মিলে ওই নকল রেকর্ডিংও করেছিল। এবং এর পূর্বে আমরা দেখেছিলাম যে তোমার ওই তরোয়ালের যে চিঠিটা, ওটা মূলত ভুয়াই ভাই। তরোয়াল এখনো জাপানেই রয়েছে এবং চিঠিটাও ভুয়া ছিল। আর ওই চিঠি পড়ার দায়িত্ব যাকে দিয়েছিল তাকে নিয়ে ওই চিঠিটা বানিয়েছিল। আর এই কারণেই তরোয়ালটা খোঁজার মিশনে তারা রেডি হয়ে যায়। আর তাছাড়া ক্যামেরার মাধ্যমে যে কবর দেখানো হয়েছিল সেটা রেকর্ডেড ভিডিও ছিল। আর কাঙের দল যখন এই পাশে এই কাজে ব্যস্ত, মানে সবাইকে এই দিকে নিয়ে এসেছে, তখন অন্যদিকে কাঙের আরেক টিম মনে করো লকার খালি করে দিয়েছে। আর বুঝতেই পারছো আমাদের কাংকে যেহেতু এত চালাক দেখানো হয়েছে লাস্টের ওই বন্দুকের গুলি খাওয়াটা বাদে, তো সে তো সরকারকে সব দেওয়ার কথা না। তো মিস্টার সাংয়ের প্রাচীন জিনিসপত্র কিছু তো দিয়েছে, কিন্তু যেগুলো স্বর্ণ হীরা বা টাকা পয়সা ছিল সেগুলো সরকারকে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। আর এইভাবে ওরা সবাই কোটিপতি হয়ে যায়। কিন্তু লাস্টে একটা ঘটনা ঘটে, দেখতে পাই মিস্টার সাংকেও কবর থেকে জীবিত বের করা হয় এবং তার অবৈধ কাজকর্মের জন্য তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু বুঝতেই পারছো সে আবার বেরোবে, পার্ট 2 আসবে। আর অন্যদিকে মিস ইউন করে কি নিউজ চ্যানেলে গিয়ে সিম্পিতি পাওয়ার চেষ্টা করে এবং বলে মিস স্যাং তাকে ভয় দেখিয়ে সব বেআইনি কাজ করাতে বাধ্য করেছিল। আর গল্পের শেষে দেখা যায় কাং আর তার টিম জাপান যাচ্ছে, মানে তাদের পরবর্তী টার্গেট হচ্ছে জাপান। এবং জাপানে তাদের যে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো রয়েছে যেগুলো কোরিয়া থেকে চুরি করে নিয়ে গিয়েছিল সেগুলো তারা ফিরিয়ে আনার প্ল্যান করছে। আর পার্ট 2 কাহিনী হবে জাপানকে নিয়ে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। মানে সত্যি কথা ভাই, যে দেশ সিনেমায় ভালো ভাই, ওই দেশই মনে করো সিনেমার মাধ্যমেই মনে করো মনের শখ পূরণ করে। সিরিয়াসলি, এটা চায়না, এটা ইন্ডিয়া, এটা আমেরিকা, এটা সাউথ কোরিয়া, এটা পাকিস্তান, জাপান, সব দেশই ভাই। অন্য দেশের সিনেমা ওরা বাকি সব হলো মনে করো মুরগি, সরি মুরগিও না, বিলাই না, ইন্দুর। তো যাই হোক, দক্ষিণ কোরিয়ানরা মূলত জাতিগত ভাবে চাইনিজ এবং জাপানিজদের দেখতে পায় না। মানে উত্তর কোরিয়ার মানুষদের উপর ওদের মনটাও রাগ নাই। উত্তর কোরিয়ার মানুষদের ওরা অনেক ভালোবাসে, শুধুমাত্র কিম জং উনকে ওরা দেখতে পায় না। কিন্তু চাইনিজ আর জাপানিজদের ওরা খুব একটা পছন্দ করে না। ইভেন আমেরিকানদের ওরা পছন্দ করে না। কিন্তু বিপদে পড়ছে, কোনো উপায় নাই, সেজন্য কৌশলগত কারণে চুপচাপ থাকতে হয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।